আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ধিমান স্টক। আমরা হচ্ছে আজ মেডিকেল অ্যাডমিশন এপিসোড 4 নিয়ে কথা বলবো। আমাদের অ্যাডমিশন সিরিজে টোটাল 4টি পর্বে বিভিন্ন জন আজকে আমাদের সাথে ছিলেন। আর আজ আমাদের সাথে আছে খালেদ বিন রশিদ। আপনারা হয়তো পোস্টার বা বিভিন্ন মাধ্যমে ইন্ট্রোডাকশনটা পেয়ে গেছেন। খালেদ বিন রশিদ ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। ওয়েলকাম খালেদ ইন ধিমান স্টক। আশা করি আজকে খুব ভালো একটা আড্ডা হবে এবং আপনাদের যারা হচ্ছে যুক্ত আছেন বা যুক্ত থাকবেন সবার সাথে কথা বলার চেষ্টা করব। ওয়েলকাম খালেদ। থ্যাংকস দিমান। ওকে। আমরা হচ্ছে খুব ক্যাজুয়াল ডিসকাশনের মধ্য থেকে যাব, সো আপনারা হচ্ছে কাইন্ডা খুব ফর্মাল জিনিস বা থটে চিন্তা করবেন না। এবং আপনাদের যে কোনো কোশ্চেন আপনারা হচ্ছে কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন। আমরা জাস্ট জেনারেলি ফার্স্টে স্টার্ট করব খালেদের লাইফ নিয়ে। খালেদ কক্সবাজার থেকে ঢাকায় আসা, তারপর ঢাকা মেডিকেল, মানে মানুষ তার স্বপ্নের সমান বড়, এটা আমরা শুনেছি, তোমার মাধ্যমে আমরা এটা দেখলাম। এটা কি আসলে কতটুকু ঠিক? মানে মানুষ অনেক স্বপ্ন দেখে এবং তোমার এই লাইফের জার্নিটা সম্পর্কে আসলে আমরা জানতে চাই। হ্যাঁ, আসলে তুমি ঠিকই বলছো যে আসলে কোনো একটা কিছু তুমি অ্যাচিভ করতে হলে তোমার ওটা নিয়ে ভাবতে হবে, তোমার ওটা ড্রিম হিসেবে নিতে হবে। আমার দৃষ্টিকোণ থেকে তোমার এটা ড্রিম হিসেবে না নিয়ে এইম হিসেবে নেওয়াটাই বেটার। তো হচ্ছে প্রথম থেকেই আমার টার্গেট ছিল যে আমি বড় হয়ে হয়তো ডাক্তারি পেশার দিকে যাব। তখন যাওয়ার জন্য হচ্ছে তখন আমাদের আলটিমেটলি ঢাকা আসা লাগতো যদি ডিএমসি চান্স পেতে হয়, সলিমুল্লাহ সোহরাওয়ার্দীতে চান্স পেতে হয়। ওই সময় আসার চেয়ে আমি মনে করতেছিলাম আমার ফ্যামিলি সহ যে আমি যদি তার আগে চলে আসি। কক্সবাজার থেকে ঢাকার দূরত্বই হয়তো সবচেয়ে বেশি, বাট তারপরেও আম্মু ডিসাইড করতেছিল যে তুমি যদি আগেই চলে যাও কলেজ লাইফের সময়, তখন তুমি অ্যাডজাস্ট করতে অনেক বেশি হেল্পফুল হবে। এন্ড হচ্ছে যে কি তুমি আহ আরো বেনিফিট পাবা তোমার এডমিশন লাইফে, কারণ এডমিশনে কক্সবাজার আর ঢাকার চিত্র দুটা ডিফারেন্ট হয়। তাই হচ্ছে এখানে আসা ছোটবেলা থেকেই হচ্ছে আমার এটাই একটাই আমি মনে করি আমার আজকে সফলতার একটাই কারণ যে আমি কখনো মানে হার হার মেনে নি নাই। যতই ডিপ্রেশন আসে, আপস এন্ড ডাউনস আসে, যে আমি হচ্ছে যে কি সুদৃঢ়ভাবে লেগেছিলাম। কখনোই ইচ্ছা ডাক্তার হওয়ার ছিল না। আমি বলতে গেলে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং বুয়েট ক্র্যাক করার। তারপরে হচ্ছে যে কি আম্মা আব্বু চাইলো যে মানব সেবার জন্য ডাক্তারি পেশাটাই হচ্ছে উত্তম। তাই আস্তে আস্তে বায়োলজির প্রতি ভালো লাগা এবং ডাক্তারি পেশার দিকে এগিয়ে আসা, এবং সর্বশেষে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আজকে ডিএমসি তে চান্স পেয়েছি। আবারও কংগ্রাচুলেশনস। আমার মনে হয় তুমিতে খানিকটা একটু হেজিটেটেড ফিল হচ্ছে, আমরা তুইতে কমফোর্টেবল হইতে পারি। ওকে। আমাদের সাথে হচ্ছে অনেকেই যুক্ত হচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খালেদ, আসলে কলেজ লাইফে আমার যেটা মানে সবাই ধারণা করে যে একাডেমিক আর অ্যাডমিশন দুইটা হচ্ছে খুব ডিফারেন্ট দুইটা পেজ। বাট আমি যেটা দেখছি তুই হচ্ছে একাডেমিকটাকেও খুব প্রপারলি মেনটেন করছিস, আবার হচ্ছে অ্যাডমিশনটাকেও মেনটেন করছিস। তোর কি মনে হয় মানে আসলে যারা মেডিকেল প্রিপারেশন নিতে চায় বা যারা হচ্ছে একটা ভালো অ্যাডমিশনে ফেজে ভালো জায়গা ক্র্যাক করতে চায়, ওদের আসলে আলাদাভাবে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য কি করা উচিত একাডেমিকের সাথে সাথে? ও একাডেমিকও ভালো করতে চায়, যেমন তুই ঢাকা বোর্ডে সেকেন্ড ছিলি। আচ্ছা, এটা অনেক ভালো একটা কোয়েশ্চেন। আমি এই প্রশ্নটাতে আমি আসতে চাচ্ছিলাম যে অনেকে মনে করে যে শুরু থেকেই হচ্ছে যে কি আমার এডমিশন প্রিপারেশন নিতে হবে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। আবার অনেকে তো এসএসসি থেকেও প্রিপারেশন নেওয়া স্টার্ট করছে। আমাদের বেঁচে এমন স্টুডেন্টও আছে 3 বার কোচিং করছে এডমিশনের জন্য। আমি মনে করতেছি যে এই বিষয়টাকে হচ্ছে কিছু নির্দিষ্ট পাবলিক হচ্ছে এত বেশি পরিমাণ হাইপ করে ফেলছে, কিন্তু বস্তুতপক্ষে একাডেমিক আর এডমিশন কখনোই ডিফারেন্ট জিনিস না। জাস্ট তুমি কিভাবে পড়তেছো ওই জিনিসটা নিয়ে তোমার হচ্ছে একটা মানে ভালো একটা জিনিস হচ্ছে। কারণ তুমি হচ্ছে যখন পড়ার সময় আলটিমেটলি বই থেকেই কোয়েশ্চেন গুলো আসতেছে। আমি যদি মনে করি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তো আরো বিষয়টা ইজি। আমি আমার মেডিকেলের দিক থেকে যদি বলতে চাই, মেডিকেলে বইটা হচ্ছে ভালো মতো পড়লে বইয়ে আনাচে কুনাচে তোমার অনুশীলনী প্রশ্ন সবকিছুই ভালো মতো পড়লে আসলে একাডেমিকেও তুমি ভালো করতে পারবা, এডমিশনও ভালো করতে পারবা। আমি হচ্ছে ট্রাস্ট মি কখনোই ইন্টারমিডিয়েটের শুরু থেকেই এডমিশনের জন্য পড়িনি। আমি মূলত একাডেমিক লাইফের জন্যই ভালো মতো পড়ছি। তুই দেখছোস আমি অনেক জায়গায় ফেস্ট যেতাম না,
তারপরও হচ্ছে আমি জাস্ট পড়ালেখার প্রতি গুরুত্ব দিতাম। কারণ হচ্ছে আমি যখন কলেজে ভর্তি হই তখন দেখি অনেকের থেকে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ, অর্ধেক বই শেষ, অনেকের থেকে 2টা পেপার শেষ, অনেকের থেকে বায়োলজি ফার্স্ট পেপার শেষ। আমি তো মানে হতভম্ব যে ওদের থেকে এত বেশি শেষ হয়ে গেছে, আমি এখন মাত্র স্টার্টই করছি মাত্র। তখন আমি নিজেকে একটু টাইম দিয়ে হচ্ছে সামনে এগিয়ে গিয়েছি। দেন হচ্ছে আমি মূলত আমি মনে করছি আমার বোর্ড পরীক্ষাটাকে আমি অনেক বড় একটা টার্গেট হিসেবে সেট করছি, বোর্ড পরীক্ষায় ভালো কিছু করা। দেন ওই হিসেবে আমি ওই সাথে সাথে যে আমি এডমিশনের টাইপে পড়তাম, বইটা পড়তেছি আমি শুধুমাত্র সবাই ধরো ফিজিক্স ম্যাথ বোর্ডের জন্য ম্যাথ গুলা হচ্ছে তারা কি করতে সলভ করতেছে, আমি হচ্ছে ম্যাথের সাথে রিডিংও পড়তাম ফিজিক্স, সঙ্গে অনুশীলনী প্রশ্নগুলোও একটু একটু শেষ করে ফেলতাম। মানে জাস্ট বোর্ড বোর্ড একাডেমিকের প্রিপারেশনের সাথে এডমিশনের প্রিপারেশনটা অ্যাডজাস্ট করে যাওয়া, প্যারালালি এগিয়ে নিয়ে যাওয়া, দুটো কখনোই ডিফারেন্ট জিনিস নয়। আমি মেইনলি এডমিশনের প্রিপারেশন নেওয়া স্টার্ট করছি হচ্ছে এই 4 মাস, যে 4 মাস হচ্ছে আমাদের আফটার এইচএসসি ছিল। আমি মনে করি সবারই ওটাই করা উচিত, যে একাডেমিকে গুরুত্ব দেওয়া, প্যারালালি এডমিশন চালানো। একাডেমিককে সম্পূর্ণ অ্যাভয়েড করে এডমিশন চালানো উচিত না। আচ্ছা, এটা দেখা যায় যে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হচ্ছে মানে মেডিকেল একটা সেক্টর থাকে জিকের, এবং এইবার দেখলাম লাস্ট মোমেন্টে এসে হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টটাকে অ্যাড করা হয়েছে। তো যারা হুম। সায়েন্সের স্টুডেন্ট তারা বেসিক্যালি হচ্ছে এইদিকে বা হচ্ছে ইংলিশে অন্যদিকে সময় দেওয়ার সুযোগ পায় না। জেনারেলি একাডেমিকের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, বাংলা ইংরেজি এইগুলোতে আসলে ওরা খুব একটা মানে ভালো করতে পারে না, লাইক দ্যাট পড়তে পারে না, পরীক্ষার আগে রাতে পড়ে পরীক্ষা দেয়। এখানে কিন্তু তুই আসলে অনেক ভালো ছিলি, তোর বাংলা ইংলিশে খুব ভালো মার্কস আসতো, এবং আমি দেখছি ডিআরএমসি তেও তোর ব্যাপক মার্কস আসতো, এবং ডিআরএমসি তে তুই মোটামুটি টপেই থাকতি। তো মানে এই জিনিসগুলোকে কিভাবে মেনটেন করতে, যে ওইটার সাথে হচ্ছে এটাকে মানে কম্বাইন করে? আচ্ছা, জিকে ইংলিশের ব্যাপারটাতে আসি। জিকে ইংলিশ হচ্ছে কখনোই হচ্ছে একাডেমিক থেকে পড়া উচিত না মেডিকেল টাইপের। কারণ জিকে হচ্ছে একটা মেমোরাইজিং পার্ট, আলটিমেটলি তুমি ভুলে যাবো এই বিষয়গুলা। তাই ওইগুলো আমি মনে করি অনেস্টলি যে ওয়াইজ ডিসিশন এটাই হবে, তুমি জিকে বিষয়টা হচ্ছে তুমি এডমিশন ফেজ যে 4 মাস রয়েছে, এনাফ টাইম পাওয়া যায় জিকে পড়ার। তুমি যেই কোচিং এর সাথে সম্পৃক্ত থাকো না কেন কিংবা নিজের রুটিন মেনটেন করো না কেন, অল্প অল্প জিকে হচ্ছে অ্যাড করে ফেলা যায়, যে বিষয়টা হচ্ছে কাভার হয়ে যায়। মেডিকেলের জিকে আসলে ডিউ কিংবা অন্য জায়গার জিকের মতন অনেক বড় কিছু না, যে তাই হচ্ছে আমি মনে করি জিকে বিষয়টা সম্পূর্ণ একাডেমিক লাইফে পড়া উচিত না, এডমিশন লাইফ সেশনে এসেই পড়া উচিত। আর ইংলিশের ব্যাপারটা, ইংলিশ হচ্ছে যার বেসিক ইংলিশ ঠিক, সে আসলে হচ্ছে যে কি তার একাডেমিকেও আটকাবে না, এডমিশনেও আটকাবে না। আর বাংলা, বাংলা হচ্ছে যে কি আমি মনে করি অবশ্যই সবার একটা টার্গেট নিয়ে যাওয়া উচিত না, মানে আমার আমার মেডিকেলেই করতে হবে, ইদার মেডিকেল অর আমি কোথাও হবে না। বাংলা টাংলা পড়ে রাখা উচিত, ভার্সিটি যাতে দিতে পারি আমরা ভালো মতো। তাই একাডেমিকের বাংলা ইংলিশকে হচ্ছে কখনো হচ্ছে অ্যাভয়েড করা উচিত না। তো বাংলা ইংলিশকে আমি সম্পূর্ণ ফুললি গুরুত্ব দিতাম। বাংলা কিভাবে আমার সৃজনশীল লিখলে বেশি ভালো হয়, আমি কেমনে রচ প্যারাগ্রাফ ডায়লগ টায়লগ মুখস্থ না করে আমি লিখতে পারবো নিজের থেকে, আমি এগুলোর ক্ষেত্রে যথেষ্ট টাইম দিতাম নিজেকে। এবং পড়ালেখার মধ্যে অনেক বড় একটা সেক্টর ছিল বাংলা ইংলিশ। সো আমি মনে করি এই দিক থেকে সবার ওটাই করা উচিত, আর এডমিশনের জন্য বাংলা ইংলিশ এডমিশনের সময় পড়া উচিত। ওকে। আমাদের হচ্ছে একজন কমেন্ট করেছিল যে অ্যাকচুয়ালি একটা বইয়ে হিউজ জিনিসপত্র থাকে, সো বইয়ের কোন পার্ট থেকে জেনারেলি কোশ্চেন আসে এমন ডিটেক্ট করার কি কোনো ওয়ে আছে কিনা, যে ডিটেক্ট করে পড়বে যে এই পার্ট থেকে কোশ্চেন আসে বা এটা আমাদের বেশি পড়া উচিত, এটার কোনো সলভ আছে তোর কাছে? আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে আমি সাবজেক্ট ওয়াইজ বলতেছি। বায়োলজির ক্ষেত্রে হচ্ছে আমাদের এমনটা কোনো সুযোগ নেই যে তুমি ডিটেক্ট করে পড়ার এই জিনিসটা বেশি উপযোগী, এই জিনিসটা বেশি কম উপযোগী। তুমি হয়তো এইটুকু নিতে পারবা যে এটা 3 স্টার টপিক, আমার এখানে বেশি সময় দিতে হবে, কিন্তু কোথাও তুমি সময় দিবা না, এই জিনিসটা সম্পূর্ণ একটা বোকামি হবে বায়োলজি ক্ষেত্রে তুমি যদি এটা করো। তোমার তো মেইন রাইটার ছাড়াও এক্সট্রা রাইটার পড়তে হবে বায়োলজিতে আরো। কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রিতে তুমি দেখবা দাগানো লাইন আছে অনেক জায়গায়, ওই দাগানো লাইন গুলো হচ্ছে তুমি পড়তে পারো। ফিজিক্স ক্ষেত্রে বিশেষ করে আসলে সিলেক্টিভ টপিক যে বারবার যেগুলো রিপিট হচ্ছে, অনুশীলনীর প্রশ্নগুলো তুমি বইয়ে মার্ক করে ফেলতে পারো, যে আমি বই রিডিং দেওয়ার সময় যে অনুশীলনী এইটা, অনুশীলনীটা গুহ স্যার, এটা ইসাক স্যার, এটা তপন স্যার, তখন হচ্ছে তোমার অনেক বেশি হেল্প হবে ওই বিষয়টা। তো ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে বেশি যেহেতু অনুশীলনী
প্রশ্ন আসতেছে, তাই তুমি অনুশীলনী গুলাই বারবার পড়তে পারো। অনুশীলনী আর বিগত বছরগুলাই যদি পড়ো, আমি মনে করি এটলিস্ট 80 to 90% আরো বেশিই হয়, কাভার হয়ে যায়। এখান থেকে যে 45টা কোয়েশ্চেন আসে তার মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো মতো অনুশীলনী আর বিগত বছর পড়লে 40+ মার্ক ইজি পেয়ে যায়। আর বায়োলজির ক্ষেত্রে হচ্ছে কোনো মার্কসই নাই, তোমার সম্পূর্ণটা পড়তে হবে। আচ্ছা, এখন মানে অনেকে হচ্ছে দেখা যায় যে অনেক রাইটারের বই পড়ে, তো মানে এখানে হচ্ছে আমি একজনের কমেন্টই শো করি যে ভাই একটা বই পড়েই তো শেষ হয় না, সো তিনটা তিন চারটা বই কিভাবে পড়বো বায়োলজিতে, সো একে কিছু বলতে চাস? হ্যাঁ, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা বইগুলো তোমাদের যদি যারা 25 সালে পরীক্ষার্থী আসো, তোমরা যদি হচ্ছে যে তোমরা এখন সামনে তোমার টেস্ট পরীক্ষা, এরপরে তোমাদের মেইন এক্সাম, তোমরা হচ্ছে এই মুহূর্তে ওইগুলো ধরতে যাও না, তোমাদের এই বোর্ড পরীক্ষায় মনোযোগ দাও। এডমিশন সেশনে দেখবা তুমি আসলে বই কিনে এক্সট্রা বইগুলোতে, আমি আলিম স্যারের বই কিনবো, মাজেদা ম্যাডামের বই কিনবো, কিংবা আজমল স্যারের বই তোমার যদি তুমি পড়ো তাহলে তুমি দেখবা আরেকটা পারভিন ম্যাডামের বই কিনবো, এগুলো তুমি কিনতে যাও না। তুমি সেই মুহূর্তে নিজের বইটা ভালো মতো পড়ো। তুমি দেখবা ভাইয়েরা যখন ক্লাস করায়, নির্দিষ্ট যেই কোচিংই হোক, তুমি দেখবা ভাইয়েরা হচ্ছে ওখানে ইনফরমেশন গুলা লিখে দেয় যে এই ইনফরমেশন গুলা ওই রাইটারের থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখবা যে সাপ্লাই যে বইগুলা তোমাদেরকে সাপ্লাই করবে, ওখানে তুমি দেখবা তোমাদের প্রয়োজনীয় যে এক্সট্রা ইনফো গুলো তোমাদের প্রয়োজন, ওগুলা ওই বইতেই থাকে। তো তুমি নিজের বইকে প্রায়োরিটি দিয়ে তুমি ওই এক্সট্রা তুমি 3-4টা বই কিনে পড়তে যাবে, এই ধারণা যদি তুমি ওই 4 মাসে পড়তে যাও, এটা সম্পূর্ণ বোকামি। এবং আমার কাছে সত্যি বই নাই। আমার কাছে হ্যাঁ আলিম স্যারের বই আছে, বাট অন্য কোনো স্যারের বই নাই। তবে আলিম স্যারের বই আমি মাঝে মধ্যে খুলতাম ফ্রি টাইমে আসলে। আর মেইন রাইটার ছাড়া আমার আলিম স্যার ছাড়া আর কোনো বই নেই আমার বাসায়। আমি ওই এক্সট্রা কোচিং এর বইগুলো পড়তাম, আর হচ্ছে যে কি পিডিএফ যেগুলো দিত, পিডিএফ এ জাস্ট একটু চুক বুলাইতাম। তুমি দেখবা এক্সট্রা ইনফরমেশন থেকে কোয়েশ্চেন আসে কয়টা, 5টা, 7টা, 8টা, সর্বোচ্চ। তুমি এখন যদি বায়োলজি আরো বেশি বাড়াও, 15টা। কিন্তু তুমি দেখবা 15টা ছাড়া আর 85টা কোয়েশ্চেন আছে, 85টা কোয়েশ্চেন থেকেও তুমি কিন্তু ভালো করে বলে ডিএমসি ক্র্যাক করতে পারবা। আর যে ওই প্রশ্ন, ওই 15টা প্রশ্ন থেকে তুমি যখন এডমিশন ফেসে যখন তুমি যাবা, দিনরাত পড়বা, তখন হচ্ছে তুমি অটোমেটিক দেখবা তুমি এখানে 7-8টা এমনিতেই পেরে যাচ্ছ। তো ওটা সম্পূর্ণ, ওটা ভয় পাওয়ার কোনো বিষয় না, এখন থেকে পড়িও না। আর যারা এইচএসসি 26 ব্যাচ, নিজে মনে করে যে আমার হয়তো আমি তত বেশি পড়তে পারি না এক সময়, এট এ টাইম অনেকগুলো আমি লোড নিতে পারবো না, তোমরা হয়তো আলিম স্যারের বই, জাস্ট আলিম স্যারের বইটা বা জুলজি এবং বোটানির জন্য পরে রাখতে পারো আগে থেকে। আর ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী পড়লেই দ্যাটস এনাফ, আর তোমার বই পড়ার ভিতরে পড়ার দরকার নেই। আচ্ছা, গুড এনাফ। আমরা হচ্ছে মানে কোচিং নিয়ে কথা বলতেছিলি, তো অ্যাডমিশন ফেজে আসলে মেডিকেল অ্যাডমিশন যারা প্রস্তুতি নেয়, এদের জন্য আসলে কোচিং কতটা ইম্পর্টেন্ট? পড়ালেখা হচ্ছে সম্পূর্ণ একটা নিজের ব্যক্তিগত বিষয়। তুমি যত পড়বা, যত গুছানো ওয়েতে পড়বা, দেন তুমি তত বেশি তোমার আউটকামটা আসবে এডমিশন রেজাল্টের ক্ষেত্রে। তুমি দেখো এটা হচ্ছে একটা ম্যারাথন টাইপ। আমার এডমিশনের 4 মাস, এডমিশন 4 মাস হচ্ছে আপস এন্ড ডাউনস আসবে। তুমি প্রথম থেকে স্পিডে গেলা, তুমি দেখলা তুমি আর লাস্টের দিকে আর পারলা না। কিন্তু তুমি দেখবা তুমি যখন আস্তে আস্তে যাবা, একটা অর্গানাইজড ওয়েতে যাবা, তখন হচ্ছে তুমি কি করবা, ভালো একটা জায়গায় যেতে পারবা। ঠিক তেমন তুমি মনে করো তো আমি নিজেই হচ্ছে যে কি নিজের প্রিপারেশন নিজে নিতে পারবো, দ্যাটস এনাফ। বাট এই তুমি একটা কোচিং এ ভাইরা দেখবা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স। আমি মনে করি যে কোনো এটলিস্ট একটা কোচিং, এটা অফলাইন হোক আর অনলাইন হোক, একটা কোচিং এর সাথে তুমি যদি সংযুক্ত থাকো, তারা গাইডলাইন গুলো অনেক তুমি ভালো পাবা, যেহেতু তাদের একটা অভিজ্ঞতা আছে অবশ্যই। তুমি তারপরে একটা গোছানো রুটিন পাবা, সেই রুটিন অনুসারে আগাতে পারবা, তুমি মডেল টেস্ট দিতে পারবা। তো আমি মনে করি কোচিং এর প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই, বাট তারপর সে নিজের সেলফ স্টাডির চেয়ে বেশি না। হুম, আচ্ছা। আহ, তুই হচ্ছে কক্স থেকে আসলি ঢাকায় ডিআরএমসি তে পড়লি, তোর স্কুল লাইফ থেকে কলেজ লাইফ কিন্তু একটা হিউজ হ্যাঁ, পার্থক্য হয়ে গেল। মানে তোর কলেজ লাইফটা আসলে কেমন গেছে, মানে কক্স থেকে ঢাকায় এসে সেট আপ করা সবকিছু মিলাই কেমন কেমন গেছে কলেজ লাইফ? আসলে জানি না, আমি বললে মনে হয় ডিআরএমসির স্যারেরা আসে পিটাবে। বাট আমার কলেজ লাইফটা খুবই বাজে একটা কলেজ লাইফ ছিল। যে আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে, তো তারপরে মোটামুটি গেছি, সেকেন্ড ইয়ারে কয়দিন ক্লাসে গেছি আমি নিজেই জানি না। আমার হচ্ছে ডিআরএমসি হচ্ছে অনেক বড়, অনেক সুন্দর এটা ক্যাম্পাস, তোরা হয়তো ঘোরাঘুরি করবি ওখানে ডিআরএমসি, বাট আমি ট্রাস্ট মি
ক্লাস শেষ যেই ঘন্টা দিছে আমি সোজা দৌড়াই মাঠের মাঝখান দিক দিয়ে এসে বাসায় চলে আসছি। আর সেটাপে অবশ্যই একটা অনেক বেশি প্যারা খাইতে হয়েছে। তারপর আমার হচ্ছে তত বেশি পরিমাণ সমস্যা হয়নি যেহেতু আমার আম্মু আমার সাথে ছিল। আর যারা সিঙ্গেলি আসবে তাদের অবশ্যই তোমরা অবশ্যই এটা ভাববা যারা এসএসসি থেকে এইচএসসি তে অন্য জায়গায় শিফট করবা। নিজে এসে যদি তোমরা ধীমানের মতো এরকম যদি ভালো কিছু মেন্টাল তোমার কি স্ট্রেংথ নিয়ে আসতে না পারো একা এসে, তাহলে আসিও না প্লিজ। তোমরা না হলে তোমরা ভালোর চেয়ে খারাপই বেশি হবে। আমার ক্ষেত্রেও সেম হতো, কিন্তু আম্মু জানতো ওটা যে আমি একা ম্যানেজ করতে পারবো না, তাই আম্মু আসছিল। মোটামুটি ছিল, বাট আমার স্কুল লাইফের যে 5 বছরটা ওটা ছিল আমার বেস্ট একটা লাইফ। আমাকে যে বারবার বলে তুমি ডিএমসি লাইফ থেকে স্কুল লাইফ কোনটা প্রেফার করবো, আমি ডেফিনেটলি বলবো আমার স্কুল লাইফটা বেটার। বাট কলেজ লাইফ না, 10 এর মধ্যে আমি 1-2 দিব স্কুল লাইফ, কলেজ লাইফকে রেট। ওকে, মানে কাইন্ড সবার জন্য সেম কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে সবাই আসলে কলেজ লাইফ নিয়ে কতটা আসলে প্যারা খাচ্ছে। যাই হোক, বেসিক্যালি যারা সায়েন্সে পড়ে তাদের জন্য আই গেস এমনই হয়। তারপরও দেখ, তুই তো আসলে বেশ ভালোই ছিলি এবং টিচাররাও তোকে বেশ পছন্দই করতো। তোর সেকশনেও আমি কয়েকবার গেছি, ভালোই লাগছে। তো এখন হচ্ছে তুই ধর ডিএমসি তে গেলি, মানে আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি মানুষের খুব ক্লোজ থেকে কাজ করা যায় ডাক্তার হয়ে। মানে তোর অ্যাকচুয়ালি ওই যে অনেকে আমরা আসলে ছোটবেলায় লিখতাম না যে ওই তোর যে গ্রামে গিয়ে হচ্ছে মানুষকে চিকিৎসা দেবো, বিনামূল্যে চিকিৎসা দিব, ঠিক আছে, এগুলো আসলে খুব ড্রিম। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি মানুষের অনেকেই থাকে। এখন তোর আসলে মেডিকেলের কোন সেক্টরে যাওয়ার ইচ্ছা, বা কেন আসলে ওইটা ফেস করতে চাস? ওই আসলে হচ্ছে তোমরা যদি তুই যদি দেখোস কিছুদিন আগে একটা গিয়া ভাইরাল হয়েছিল, ভাইরাল মানে সময় কণ্ঠের মধ্যে মনে হয় যে দিছিল যে গরিবের ডাক্তার হতে চাই খালেদ, ওরকম টাইপের একটা পোস্ট ভাইরাল হয়েছিল বেশ কয়েকটা জায়গায় আমি দেখলাম। আসলে বিষয়টা হচ্ছে আমি কখনোই ওদেরকে সাক্ষাৎকারের মধ্যে এগুলো বলি নাই, এন্ড আমার থেকে নেও নাই ওরা কিছু এগুলা। হয়তো আমার পরিচিত কারোর মাধ্যমে হচ্ছে জেনে দেন ওটা হচ্ছে পোস্ট করছে। আসলে আমি এরকম কোনো টার্ম, এই গরিবের ডাক্তার টার্মটা হচ্ছে ইউজ করিনি, বুঝছস? দেন হচ্ছে আমি চাই বস্তুতপক্ষে মানব সেবার জন্য। আমার পিতা মাতাও কিন্তু যে মানে চাই যে আমি প্রকৃতপক্ষে মানব সেবা করি। যে আমি আমার গ্রামে আমার হোম ডিস্ট্রিক্ট যেখানে এটলিস্ট আমার দ্বারা আমার হোম ডিস্ট্রিক্ট এবং আমার যেখানে আমি চাকরি করবো ওই চাকরির স্থানে যেসব মানুষ টাকার জন্য এরকম ভালো ডাক্তার অ্যাফোর্ড করতে না পারে না, সেই ক্ষেত্রে এটলিস্ট আল্লাহ যদি আমাকে যদি এরকম ভালো ডাক্তার করায়, আমার ক্ষেত্রে আমার চেষ্টা থাকবে আমার হোম ডিস্ট্রিক্ট এবং আমি যে জায়গায় চাকরি করছি ওই এলাকায় অন্তত পক্ষে আমার দ্বারা যাতে কোনো গরিব দুঃখী বিনামূল্যে ও চিকিৎসায় মারা না যায় কিংবা তারা দুর্ভোগে না না পোহাতে হয়, আমার কাছে আসলে যাতে এটলিস্ট ওই হেল্পটা পাই। এন্ড আমি যদি কুড সেক্টরে ইয়া করবো, আসলে হচ্ছে এটা আসলে আগে থেকে বলা যায় না। আমি ওই মেডিকেল লাইফে জয়েন করার পরে 10টা সাবজেক্ট পড়ার পরই বলতে পারবো যে আমি হচ্ছে কোন জায়গায় হচ্ছে আমি যাবো। তারপরে একটা নিজের ইচ্ছা থাকে যে আমার হচ্ছে আসলে ছোটবেলা থেকে ইচ্ছা আছে আমি ইদার হচ্ছে কার্ডিওলজিস্ট হবো অথবা হচ্ছে আমি অনকোলজিস্ট হবো, ক্যান্সার বিশেষজ্ঞ, ওইগুলো আমার ইচ্ছা ছিল। হ্যাঁ, ওকে। আহ একটা জুনিয়র কমেন্ট করছে, ভাই ডিআরএমসি তে আপনার রেজাল্ট কেমন ছিল? আচ্ছা, আমার রেজাল্ট শুনে তুমি হতাশ হইও না, বাট আল্লাহর রহমতে আছে আমি স্কুল লেভেল থেকেই অনেক ভালো ছিলাম মোটামুটি পড়ালেখায়। তো ডিআরএমসি তো আমি অলওয়েজ টপ 3 তে থাকতাম। আমি বলতে গেলে আমার একবার থার্ড হয়েছিল এন্ড প্রত্যেকবার সেকেন্ড, আমি এখনো ফার্স্ট হতে পারি না ডিআরএমসি তে। না, আমি আমি দেখছি তুই যেবার থার্ড হয়েছিলি ওইবার আমি তোর রেজাল্ট চেক করছিলাম। আমার তোর কলেজ নাম্বারটা মনে ছিল, পরে আমি ঢুকছিলাম, ঢুকে পরে দেখলাম যে আচ্ছা খালেদ ওইটা থার্ড হয়েছে। হ্যাঁ, ওকে। স্নিগ্ধ আমাদের সাথে আছে, স্নিগ্ধ মেডিকেল ক্র্যাক করছে। স্নিগ্ধ, তোমাকে আবার লাইভ থেকেও কংগ্রেচুলেশন জানাচ্ছি। আহ, যারাই আছেন আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন আমাদের সাথে। আমি গতকালকে শুভ্রকে একটা, মানে গত লাইভে শুভ্রকে একটা প্রশ্ন প্রশ্ন করছিলাম, ওটা তোকে সিমিলার করতে চাই। বাংলাদেশের যে অবস্থা বা নিরাপত্তাজনিত যে অবস্থা, মানে একটা মানুষ সেটেল হইতে চাইলে আসলে আমাদের প্রজন্মে বা আমাদের ব্যাচে বিদেশ যাওয়ার প্রবণতা অনেক বেশি। তুইও যেতে পারতে চাইলে, সো তুই কেন হচ্ছে বিদেশটাকে স্কিপ করে দেশে থাকতে চাইলি? আচ্ছা, হ্যাঁ ওটা সত্যি কথা। আমারই হচ্ছে অনেকগুলো ক্লোজ ফ্রেন্ড হচ্ছে এখন আইএলটিএস করে, অলরেডি চলে গেছে 1-2 জন। একজন আমার একটা ফ্রেন্ড মানে অনেক ক্লোজ ফ্রেন্ড অস্ট্রেলিয়া গেছে আইএলটিএস এ ক্র্যাক করে। এখন আমার আরো কয়েকটা ফ্রেন্ড হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে। আসলে হচ্ছে আমার আমার লাইফে কখনো টাকা ইনকামের বিষয়টা না
প্রায়োরিটি পাই নাই, বুঝছোস? আমি জানি না কেন, হয়তো অনেকে মনে করবে আমি জাস্ট এমনিতেই বলতেছি আসলে, বাট কিন্তু আমার লাইফে কখনো টাকা আর্নিং বিষয়টা হচ্ছে প্রায়োরিটি পাই নাই। আসলে প্রথমত আমার ফ্যামিলি আমার কাছে অনেক বেশি প্রায়োরিটির একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে আমার এলাকার মানুষ যারা আমার দিকে চেয়ে আছে যে আমি ভালো কিছু করে তাদেরকে ভালো একটা সার্ভ করব। আমার কাছে অপরচুনিটি ছিল, আমি যদি বলতাম আমার আব্বা আম্মুকে যে আমি হচ্ছে আইএলটিএস করে বাইরের যাবো, দেন হচ্ছে আমার আব্বা আম্মু কখনোই আমাকে মানা করতো না, যেহেতু আব্বা আম্মু সবসময় আমার ড্রিমকে প্রায়োরিটি দিত। বাট তারপরে হচ্ছে যে কি, আমি চাই আসলে বস্তুত পক্ষে নিজে ভালো করে পড়ালেখা করে নিজে বাইরে থেকে এটলিস্ট ডিগ্রি নিয়ে আমি নিজের দেশে সার্ভ করি। এবং তোকে যেটা বললাম না যে বাইরে যাওয়ার প্রবণতা, তার জন্য হচ্ছে মানুষের কেন বেশি জানোস? আমি যতটুকু তাদের সাথে কথা বলে বসছি, ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশে হচ্ছে সুষ্ঠু চাকরি ক্ষেত্র নাই। আমি যদি বলি আমাদের আমাদের এই সেশনে দেখ তুই হয়তো 5,000 ডাক্তার নিছে, আলটিমেটলি আগামী 7-8 বছর পর তার মাঝখানে হয়তো 1-2 জন ডাক্তারও নিজের পরিচিতি বানাতে পারবে কিনা এটা আসলে বলা যায় না। এত বেশি একটা ক্রুশিয়াল একটা আমাদের জব ক্ষেত্র আছে। তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আরো বেশি প্রপার জায়গা নাই। তারপরে হচ্ছে চাকরি ক্ষেত্র নাই, এখন বিসিএসসি দিতে হচ্ছে আলটিমেটলি। আমি যদি ডাক্তারি পরে, তবে ডাক্তারির স্বাস্থ্য আছে। যে ইঞ্জিনিয়ার সে যদি পড়ালেখা করে যদি লাস্টে যদি বিসিএস প্রশাসন দেয়, বিসিএস শিক্ষা দেয়, তাহলে আসলে তার আসলেই সেখানে বুয়েটে পড়ছে সেটা আমি জানি না। তাই হচ্ছে মনে হয় ওদিক দিয়ে যারা আসলে নিজের প্যাশনটাকে ধরে রাখতে চায়, নিজেই সিএসসি নিয়ে কাজ করতে চায়, ক্রিয়েটিভ কিছু করতে চায়, ওটাও জন্য ওর বিদেশ যেতে পারে, এটা অনেক ভালো ওরা হচ্ছে মূল্যায়ন করে। দ্বিতীয়ত হচ্ছে অনেকের কাছে হয়তো যে আর্নিংটা অনেক বেশি প্রায়োরিটি পাই, ওটা ওই একটা বিষয় হতে পারে যে বাংলাদেশে আর্নিং করতে হচ্ছে অনেক বেশি একটা টাইম চলে যায়, কিন্তু সেখানে বিদেশে গিয়ে হচ্ছে আমি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের স্যালারি এন্ড হচ্ছে ভালো একটা জব সিকিউরিটি আমি পাচ্ছি, ওজন্যই হয়তো যাচ্ছে। মানে এটা ঠিক। আমি আমি হচ্ছে গতবার দেখলাম মেবি ত্রিপলি এবং সিএসসি থেকে প্রশাসন ক্যাডারে মোট 22 জন গেছিল। তা আমি জানি না আসলে এরা সিএসসি বা ট্রিপলি পরে প্রশাসন ক্যাডারে কি যাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে একজনও আসলে চান্স মানে প্রশাসন ক্যাডারে চাইতে পারে নাই। সো এটা আসলে খুবই খারাপ লাগছে আমার কাছে। যাই হোক, আমরা হচ্ছে বেশ বিদেশ ঝুঁকে পড়তেছি। যারা যাচ্ছে তাদের জন্য শুভকামনা, আর যারা দেশে থেকে যাচ্ছে তারাও দেশের ভালো করুক, এবং আমরা চাই আসলে কাঠামোটা পরিবর্তন হোক। আহ, এবং আমি হচ্ছে এখন তোর কাছে যেদিকে আমরা যাব সেটা হচ্ছে যে আসলে তোর অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, তুই সবগুলোকে স্যাক্রিফাইস করছিস। এটা সবাই করতে পারে না, কারণ আমি আমি কিন্তু খুব একটা করতে পারি নাই। লাস্ট টাইমে এসে করছি, এই একটা টাইম আসে এটা করতেই হয়। কিন্তু তুই আসলে স্যাক্রিফাইস করছিস, তো তোর মনে হয় কি টোটাল জার্নিতে তোর চ্যালেঞ্জ কি ছিল, সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বা তোর মানে সবচেয়ে বড় দুর্বলতা কি ছিল আসলে? আচ্ছা, হ্যাঁ, আমি হচ্ছে যে কি এসএসসি লাইফ পর্যন্ত মানে আমি প্রত্যেক মাসেই আমার কোনো না কোনো জায়গায় সরকারি প্রতিযোগিতা হতো, উপজেলা জেলা। বাট আমি এইচএসসি লাইফে এসে রেয়ারলি আমি খুব প্রতিযোগিতায় পার্টিসিপেট করছি, ওটা সত্যি কথা। আমি মনে করি যে আসলে যারা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে, আর যারা হচ্ছে আমার মতন যে আগে থেকেই বই টই শেষ করে আসে নাই, এই কলেজে জাস্ট যেদিন থেকে ক্লাস শুরু সেদিন থেকেই পড়া শুরু করছিল। বাট ওই জায়গা থেকে না আসলে আমি যখন দেখতেছিলাম যে আশেপাশে সবাই তাদের অনেক কিছু শেষ, তারা অনেক এগিয়ে আমার চেয়ে, তখন আমার থেকে আলটিমেটলি ভিতর থেকে ওটা আসে যে আমার এটা স্যাক্রিফাইস করা লাগবে। আমার এখন ডু অর ডাই সিচুয়েশন, আমি এই রেসে যদি আমি সার্ভাইভ করতে না পারি, আসলে তুই জানো মানে আমি কখনো অ্যাডভান্স শারীর ছিলাম না, এই ইন্টারমিডিয়েটে এসে আমি ছিলাম হচ্ছে সম্পূর্ণ একটা মেইন স্ট্রিমের পাবলিক, যেদিকে যাচ্ছে মেইন স্ট্রিম ওদিকে আমি যাচ্ছিলাম। সো ওই ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে এগিয়ে থাকার জন্য, একটু ভালো করার জন্য সবার, আর ডিআরএম তো অনেক ট্যালেন্টেড ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা আছে, তারা হচ্ছে যে কি অনেক এগিয়ে আছে, তো ওদের সাথে হচ্ছে একটু একাডেমিক লাইফে সার্ভাইভ করার জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করছি। আমি মনে করি তোমাদেরও উচিত, যারা আমার মানে দেখতেছে, যারা জুনিয়র আছে আমাদের, তোমাদের উচিত যে পড়ালেখাটাকে ইন্টারমিডিয়েট লাইফের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। তুমি ঘুরবা, তুমি কম্পিটিশনে পার্টিসিপেট করবা, এইসব দেখো আমার এই মুহূর্তে এই টাইমে আমি চাইলে আমি অনেক জায়গা, আমার আব্বু বলতো তুমি কোথায় যাবা বলো, তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি। কিংবা তুমি মোবাইল দেখতে হলে মোবাইল দেখো, সবকিছু তোমার ফ্রিডম আছে। সো আমি মনে করি স্যাক্রিফাইস করাটা উচিত, যারা হচ্ছে অ্যাকচুয়ালি বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, যারা বুয়েট ডিউ ক্র্যাক করতে চাচ্ছ কিংবা হচ্ছে মেডিকেল ক্র্যাক করতে চাচ্ছ। আসলে এখানে অনেক পড়া, মানে পড়ার বোঝা হচ্ছে অনেক বেশি, আর এসএসসি থেকে এসে অনেক বেশি। আর আমার একটা প্রপার গাইডলাইন ছিল না প্রথম থেকে, ওজন্য হচ্ছে আমার নিজেরই বেশি সময় দিতে হয়েছে, তাই আমার ওগুলো সবকিছু ত্যাগ করতেছে। আমি মনে করি ওটা আসলে কিন্তু বেস্ট ডিসিশন ছিল আমার লাইফে। হুম, হ্যাঁ, এটা এটা আসলে পারফেক্টলি ট্রু।
আমরা হচ্ছে একটা জিনিস দেখি ডিআরএমসি থেকে আসলে মেডিকেলে মানুষজন কম ক্র্যাক করে। আহ, এইটার কি তো রিজনিং কোনো কিছু মনে হয় যে আসলে ওরা কেন কম ক্র্যাক করে? হ্যাঁ, হ্যাঁ, এটার অবশ্যই রিজনিং আছে। আমি এই জিনিসটাই হচ্ছে আমাদের মনে করে আমাদের ডিআরএমসি পোস্টার দেখলে যে আমার ডিআরএমসি একটা বাজে কলেজ, বাট ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। আমি মনে করি বাংলাদেশের টপ এক নচ একটা কলেজ ডিআরএমসি বোর্ড রেজাল্টে। বাট এটা প্রকৃত কারণ হচ্ছে অবশ্যই একটা স্টুডেন্টের মধ্যে একটা সারি আছে, মানে ক্যাটাগরি আছে, একটা ফ্রন্ট বেঞ্চার, এভারেজ, ব্যাক বেঞ্চার। আমি মনে করি ডিআরএমসির ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর দিকেই ঝুঁকনে তারা। আমি যাদের সাথে আমি রেজাল্টের মানে ডিআরএমসি থাকাকালীন আমার রেজাল্টের ক্ষেত্রে যাদের সাথে আমার সবসময় টক্কর হতো সবাই হচ্ছে বুয়েটের অ্যাসপিরেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, তারা ডিউ, যারা কয়েকজন হচ্ছে ডিউ অ্যাসপিরেন্ট। মানে খুবই কম সংখ্যক ভালো স্টুডেন্ট আসলে হচ্ছে তারা মেডিকেলের দিকে ঝুঁকে। আসলে শুধু কম সংখ্যক ভালো স্টুডেন্ট না, খুব কম সংখ্যক স্টুডেন্টই হচ্ছে মেডিকেলের দিকে ঝুঁকে। তাই হচ্ছে যে কি ওই পার্সেন্টেজটা তুমি যদি হিসাব করতে চাই কয়জন মেডিকেল প্রিপারেশন নিছে এন্ড কয়জন চান্স পাইছে, ওটা কিন্তু অনেক বেশি হবে ডিআরএমসি তে। কারণ বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে তারা ইঞ্জিনিয়ারিং, বুয়েট, আর আর অনেক বড় একটা স্টুডেন্ট আমাদের আইএসএসবি দিয়ে হচ্ছে যে কি আমাদের ইয়াতে সেনাবাহিনীতে জয়েন করতেছে অনেক বড় একটা স্টুডেন্ট, এন্ড হচ্ছে অনেক বড় একটা অ্যামাউন্ট স্টুডেন্ট হচ্ছে বিদেশ যাচ্ছে। আসলে মেডিকেল প্রিপারেশনই মনে হয় ঠিক মতো 50-60 জনও নেয় না ডিআরএমসি থেকে। তাই ওটা হচ্ছে মেইন কারণ। আর যারা দেখতেছে ওদেরকে বলে দিচ্ছে আসলে ওটাই কারণ, না হলে কিন্তু সবাই দিলে অনেক বেশি চান্স পেত। আচ্ছা, এইখানে তোরে করি যে নটর ডেমের আসলে এই অ্যাডমিশন ফেজে এত সাফল্যের রিজনিং কি? ওদের এই যে এত এত চান্স পায়, মানে এটা আসলে কি? বুঝতে হবে না ধীমান, নটরডেমের স্টুডেন্ট কত, 2200 কি 2300 মনে হয়, ইংলিশ ভার্সন সহ মিলিয়ে অনেক বেশি স্টুডেন্ট। আর আমার ডিআরএমসি স্টুডেন্ট কত, 700, সর্বোচ্চ 700, 750। তার মাঝখানে ঠিক 100 জন হয়তো মেডিকেল প্রিপারেশন নেয় না। 100 জন, তারপর আমি বেশি ধরলাম 100 জন মেডিকেল প্রিপারেশন নিচ্ছে নটরডেমের। 2200 স্টুডেন্ট মাঝখানে ওদেরকে আসলে প্রথম থেকেই হচ্ছে যে কি ওদের একাডেমিক লাইফ থেকে অনেক বেশি কম্পিটিটিভ করে ফেলে, অনেক হার্ড হার্ড এক্সাম, অনেক ডিপ্রেশনের মধ্যে তারা যায়। তারা হচ্ছে অনেক ক্রুশিয়াল সিচুয়েশনের মধ্যে যায়, মানসিক পদাঘাতের মধ্যে দিয়ে যায় প্রত্যেক দিন। ওরা কুইজে ফেল করে, ওরা আসলে হচ্ছে এতটা ডিপ্রেশনে চলে যে নিজেরা অনেক মজবুত হয়ে যায় আসলে এডমিশন ফিস এসে। এন্ড বড় একটা অ্যামাউন্ট, আমাদের 100 হলে ওদের 1000, 1500 মেডিকেল প্রিপারেশন নিচ্ছে। ওই ওই বড় অ্যামাউন্টের কারণে। এন্ড আসলে বলতে হয় না, ওরা তো অবশ্যই ভালো স্টুডেন্ট, স্টুডেন্টরা ওই তাদের টিচিং যে কোয়ালিটিটা হচ্ছে টিচিং প্রসেসটা, যেটা টিচিং কোয়ালিটি অবশ্যই আমাদের কলেজে অনেক বেশি ভালো। বাট যে প্রসেসটা, ওই প্রসেসের কারণে হচ্ছে তারা একটু এগিয়ে থাকে আর বেশি সংখ্যক স্টুডেন্ট দেয়। তাই একটা বড় সংখ্যক স্টুডেন্ট চান্স পায়। আসলে কিন্তু রেশিও করতে গেলে কিন্তু ডিআরএমসিতেও যথেষ্ট চান্স পায় কিন্তু। না, এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক। আহ, এই ক্ষেত্রে আসলে মানে দেখা যায় যে আমরা আসলে সংখ্যাটা দেখি, রেশিওটা আসলে কেউ দেখি না, এন্ড ফ্যাক্ট হচ্ছে এটাই। সো দিন শেষে আসলে তুই ঢাকা বোর্ডেও আসলে সেকেন্ড ছিল, এটা কি তুই ভাবছিলি বা এটা কি তোর প্ল্যানিং এ ছিল? ঢাকা বোর্ডে সেকেন্ড হওয়ার প্ল্যানিং ছিল না আসলে। আমার এসএসসি থেকে ইচ্ছা ছিল হচ্ছে, আমার এসএসসি থেকে হচ্ছে আমি চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট ছিলাম, যেহেতু আমি কক্সবাজার ছিলাম। চট্টগ্রাম বোর্ডে হচ্ছে আমার টপ 10-এ থাকার অনেক বেশি ইচ্ছা ছিল। পরীক্ষাটাও খুবই স্মুথলি যায়। আমার বাংলাতে নাম্বার অনেক কম দেয় আসলে, ওই খাতা অনেক জায়গায় অনেকে 200-200 দেয়, আমাকে মাত্র 171 দেয়। না হলে যদি উদ্যম 200 দিত আমিও তখনও চট্টগ্রাম বোর্ডে থাকতাম টপ 10-এর মধ্যে। এইচএসসি তে আমার কখনোই প্ল্যানিং ছিল না ঢাকা বোর্ডে টপ করার। বাট অবশ্যই এটাই আমি যখন একাডেমিক লাইফকে যখন আমি বেশি প্রায়োরিটি দেওয়ার রিস্কটা নিছিলাম, আমার ইচ্ছা ছিল ট্যালেন্ট পুলের বৃত্তি পাওয়ার, এরপর একটা ভালো একটা পজিশন পেয়ে ট্যালেন্ট পুলের বৃত্তি পাওয়া। ট্যালেন্ট পুলের বৃত্তি তো খুব কম সংখ্যক স্টুডেন্টকে দেয়। আর বাকিটা হচ্ছে যে কি ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া এইসব হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের বিষয়। যেমন হচ্ছে আমার এডমিশন জার্নিটার কথাই বলি। আমি XYZ যে কোচিং গুলাতেই ছিলাম, ওখানে হচ্ছে যে কি আমার রেজাল্ট একদম প্রথম সারির দিকে থাকতো, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, উইকলি, মান্থলি। ওরা হচ্ছে মনে করছিল যে আমার টপ রেজাল্ট আসবে, একটা টপ 5 এর রেজাল্ট আসবে। এন্ড তুইও জানিস, তুই তো আমাকে বলতেছিলি যে টপ করা লাগবে, মানে ওই ওদের পোস্টারে নাম তোলা লাগবে। আসলে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যে সম্পূর্ণ একটা ভাগ্যের বিষয়। সেম সেম থিং গোস ফর হচ্ছে বোর্ড। আমি না, অবশ্যই আমার ভালো রেজাল্ট করার প্রবণতা ছিল, যে এটলিস্ট একটা ট্যালেন্ট বৃত্তি পাবো, ওটা ইচ্ছে ছিল। বাট সেকেন্ড হওয়া হচ্ছে এটা সৃষ্টিকর্তার রহমত, আল্লাহর রহমত, আল্লাহ চাইছেন তাই। আর এখানেও হচ্ছে আমি সৃষ্টিকর্তা, আল্লাহ চাইছেন হচ্ছে আমার ক্ষেত্রে হয়তো জন হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড অন্য কেউ হবে তার বেশি ডিজার্ভিং ছিল, তাই তাদেরকে দিয়েছে, আমাকে হচ্ছে টপ 100-তে একটা ডাবল ডিজিট একটা র্যাঙ্ক ছিল। না, আমার কাছে মানে যেটা মনে হয়েছে, ধর মেডিকেলে যে প্রথম হয়েছে বা ঢাবিতে যে প্রথম হয়েছে, ওই ছেলেটাও আসলে যেখানে গেছে
যে ঢাবিতে দেখা গেছে 100তম হয়েছে বা মেডিকেল 100তম হয়েছে, ও কিন্তু সিমিলার জায়গায় গেছে, এবং এদের মেধা আসলে খুব বেশি যে তুলনা করা যাবে যে ও অনেক বেশি ভালো এ অনেক বেশি কম, দেখা যায় যে আমি যেটা নিজে ফিল করছি পরীক্ষার সময় আসলে প্রচুর প্রেশার কাজ করে, এবং নিজে পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছে আল্লাহ এটা কি করে আসলাম। তো এই যে ফিলিংস গুলা, মানে এই জায়গা থেকে কিন্তু অনেকে পরীক্ষার হলেই পিছায় যায়। তো এখানে যে যে মেধা নিয়ে একটা কার্পণ্য করা হয় বা একজনকে পিছনে ফেলে আরেকজনকে অনেক বেশি মূল্য দেওয়া হয় শুধুমাত্র একটা পজিশনের কারণে, বা দুজনই সিমিলার, দুজনই সেম জায়গায়, 5 বছর পর কিন্তু এদের আবার খুঁজে পাওয়া যায় না। সো এই যে তুই মেধার মূল্যায়ন জিনিসটাকে আসলে কিভাবে দেখিস? হ্যাঁ, ওটা obviously একটা বাজে একটা জিনিস। বিশেষ করে মেডিকেলে এই বিষয়টা অনেক বেশি হয়। কারণ DUR হচ্ছে যে কি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে হচ্ছে র‍্যাংকটা প্রয়োজন হচ্ছে সাবজেক্ট দেওয়ার জন্য। তাই মনে করি ওটা হচ্ছে দেখা যায় যথার্থ। বাট মেডিকেলে শুধু আর্ম ফোর্সের মেডিকেল মতো হচ্ছে যে কিংবা AMC দের মতো জাস্ট এলোকেটেড কলেজটা দিলেই হচ্ছে যে অনেক বেশি ভালো হইতো। আসলে একটা অনেক তারা হচ্ছে যে কি একটা ফার্স্ট সেকেন্ড থার্ড করে সবাইকে একদম চুঙ্গে নিয়ে যাচ্ছে গা, শীর্ষে নিয়ে যাচ্ছে গা, হচ্ছে এরা অনেক বেশি মেধাবী, তারাই হাইলাইটেড ফেস অফ দ্য ইয়ার। বাট আর আমরা যারা একটু খারাপ মানে মোটামুটি রেজাল্ট করছি হচ্ছে তাদেরকে আসলে একটু মানে অবমূল্যায়ন না, আসলে হচ্ছে যে কি ওটাই হচ্ছে মানে ভাগ্যের পরিহাস যে জিনিসটা বলে। অবশ্যই এটা উচিত হয়নি। তারপরে এটলিস্ট মেডিকেলের জিনিসটা এভয়েড করা যেত, যে জাস্ট এলোকেটেড কলেজটা দিলে সেম, যেহেতু সেও সেম জায়গায় আমিও সেম জায়গায়। আসলে হচ্ছে যেমন দেখ, আমি যতটুকু জানি প্রফ যে পরীক্ষাগুলো হয় মেডিকেলের সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষা বলে মেডিকেলের মধ্যে, ওখানে হচ্ছে ঢাকা মেডিকেল না অন্য মেডিকেল থেকেই টপ করে শুনছি, সলিমুল্লাহ, তারপরে ময়মনসিং, এসব জায়গা থেকেই অনেক ফার্স্ট সেকেন্ড রেজাল্ট করে। সো আমি মনে করি ডাক্তারি পেশাটা হচ্ছে সম্পূর্ণ নিজে কতটুকু আর আমি এই জার্নিতে সার্ভাইভ করে থাকতে পারি ওটাই। আর আমি মনে করি উচিত আমাকে যদি পাওয়ার দেওয়া হয় আমি অবশ্যই র্যাঙ্কিং সিস্টেমটাকে ইরাডিকেট করব, যে জাস্ট কলেজ সিস্টেমটাকে অ্যালোকেট করব। হ্যাঁ, এটা এটা আসলে খুবই ভালো হবে। মানে আসলে অ্যালোকেটেড কলেজ তো দেওয়াই যায়, তাইলে দিয়েই দিক, র্যাঙ্কিংটা বাদ রাখো, কারণ একটা অসুস্থ প্রতিযোগিতা ক্রিয়েট হয়। আহ, আমরা হচ্ছে অনেকে আসলে প্রতিযোগিতাটাকে ভয় পাই। তোর লাইফে প্রতিযোগিতাটা আসলে তোকে কি ইনফ্লুয়েন্স করছে? মানে আমি জানি তুই কম্পিটিটিভ মাইন্ড, সো কম্পিটিশন কিভাবে তোকে আসলে ভালো করতে সাহায্য করছে? হ্যাঁ, ওই বিষয়টা আমার লাইফে আমি মনে করি অনেক বেশি পরিমাণ আমার আসলে পার্সোনালি বলতে গেলে আমি যে মেডিকেলের ওই যে 1 ঘন্টা ছিল আমাদের আধা ঘন্টাকে ঢুকাই ফেলছিল যে আমাদের হলের মধ্যে, আমি আসলে টোটালি কিন্তু আমার কাছে নার্ভাসনেস ফিল হয় নাই, নিজের মধ্যে যে কনফিডেন্স ছিল যে আমার হ্যাঁ হ্যাঁ এটলিস্ট একটা মেডিকেল আসবে। আসলে হচ্ছে ওটা আমি মনে করি ওটা হচ্ছে আমার বিভিন্ন কম্পিটিটিভ জায়গাগুলোতে পার্টিসিপেট করার জন্য। আর অনেক আমি তুই জানোস বক্তব্য করতাম, বিশেষ করে রচনা দিতাম। রচনা হচ্ছে সেম মেডিকেলের মতো একটা জায়গাতে আমাকে আগে থেকে ঢুকিয়ে বসে রাখতো, দেন আমার ওখানে বসে হচ্ছে দেন আমার লিখা লাগতো তোমার আধা ঘন্টা, আমার একটু এদিক ওদিক হয়ে গেলে টাইম ম্যানেজমেন্টে শেষ। আমি মনে করি আমি রচনা প্রতিযোগিতার কারণে হচ্ছে যে কি কম্পিটিশন গুলোতে আমি আসলে ভয়টা কাজ কম করছে অন্যদের তুলনায়, আমার অনেক বেশি হেল্পফুল ছিল এই বিষয়টা। আচ্ছা, আমাদের একাডেমিক লাইফে বা যে কোনো লাইফে আমাদের প্রচুর ডিস্ট্রাকশন আসে, লাইক দ্যাট আমরা হচ্ছে ফোন রেখে পড়তে বসতেছি, 1 ঘন্টা পড়লাম, 1.5 ঘন্টা পড়লাম, হঠাৎ করে মাথায় কি যেন আসলো, পড়তে ইচ্ছা করতেছে না, আমি একটু ঘুরে বেড়ালাম, হেঁটে গেলাম। সো অ্যাডমিশন লাইফে কনসিস্টেন্সি ধরে রাখা খুব কঠিন, একাডেমিকেও সিমিলার। তো এই ডিস্ট্রাকশন গুলোকে তুই কিভাবে ডিল করতে? আসলে যারা কিনা বলে যে এডমিশন লাইফে তারা মানে প্রপার রুটিন মেনটেন করতে পারতেছে না, ডিপ্রেশনে যাচ্ছে, বা ঠিক অবশ্যই সকলের ক্ষেত্রে আপস এন্ড ডাউনস আসে, ডিপ্রেশন জিনিসটা ঠিক। বাট তোমরা যদি আসলে যদি ডিপ্রেশনের কাছে তুমি হেরে যাও ওটাও সম্পূর্ণ ভুল কথা। যে এবং এই 4 মাস তুমি পারো না পারো লেগে থাকতে হবে। আমি আসলে কোনো একদিন আমার যখন মানে ভালো করলে আরেকদিন খারাপ করতেছিলাম পরীক্ষার মধ্যে। বাট তো আমি আসলে হচ্ছে তোমার যে আমি কখনো না ধীমান মোটিভেশনাল কিছু শুনি নাই কখনো। যে অনেকে জানে না যে মোটিভেশনের জন্য হচ্ছে যে কি ইউটিউবে সার্চ দেয় মোটিভেশনাল ভিডিও। আমি কখনো শুনিনি আমার লাইফে মোটিভেশন। আমি নিজেই বলি আমি নিজেরকেই নিজে বেস্ট জানি। তোমার আছে তোমার টার্গেট যদি ঠিক থাকে, তোমার প্যারেন্টস কে যদি তোমার যদি নিজের জন্য তুমি আসলে বাবা মার জন্য বলি আমরা, বাট আলটিমেটলি বাবা মাটা নিজের জন্য আমাদের বাচ্চাদের জন্যই চাই। বাবা মার জন্য তুমি যদি টার্গেটটা যদি ফিক্সড করো, তুমি যেদিকে যাক, আমি মনে করি 4 মাস যে বলবে পরে নাই সেই তো বোকা, তাকে পিটানো উচিত যে এই 4 মাস তুই পড়বা না কেন, এই 4 মাস তুমি দিন রাত পড়বা। তুমি মোবাইলে তোমার মোবাইল যদি তোমাকে যদি ডিস্ট্রাক্ট করে মোবাইল বাদ দাও, তুমি ল্যাপটপে ক্লাস করো, তোমার যদি অন্য ডিভাইস থাকে মোবাইলে তোমাদেরকে ইউটিউব বাদ দাও, ফেসবুক বাদ দাও। এখন সবগুলা অনলাইন ক্লাস হচ্ছে এখন আমাদেরকে তোমার
ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করা হচ্ছে, এন্ড টেলিগ্রামের মধ্যে তোমার কোয়েশ্চেন আনসারিং পোল টোল এইসব থাকে। সো আমি মনে করি এই 4 মাস তো তোমার অবশ্যই পড়া উচিত। তোমার যেদিকে যাক, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় বলে, তোমার এই 4 মাস পড়া উচিত। এন্ড কিন্তু তোমাকে বলতেছি কিরকম, সারাদিন টেবিলে বসে থাকবে এমন না। ইফেক্টিভলি তুমি 6 থেকে 8 ঘন্টা প্রথমের দিকে, লাস্টের দিকে দেখবা অটোমেটিক তোমার কি হয়ে যাবে, মানে তোমার স্পিড বেড়ে যাবে। তুমি দেখতেছো আরেকজন কোচিং এর মধ্যে 95, 100 পাচ্ছে, এবং আমি তো কোচিং এর মধ্যে পাচ্ছি 80, 70। কখনো হতাশ হবো না, দেখবা ওই 95, 100 এর মধ্যে ওরা কখনোই চান্স পায় কখনো না, তাদের হয়তো 50% চান্স পেলে 50% চান্স পায় না, বাকি 50% তোমার মধ্যে আছে। সো আমি মনে করি ডিপ্রেশন জিনিসটা আসবে, এটাই কমন। বাট এটাকে তুমি হচ্ছে কি তোমার নিজের উপর হাবি হইতে দিতে পারবা না। তোমার টার্গেট ফিক্স করতে হবে, তোমার পরে যেতে হবে। এন্ড এই সস্তা মোটিভেশন গুলো আমি মনে করি তুমি না শোনো। তুমি পড়ালেখার বিষয়ে তোমাদের গাইডলাইন দে কিভাবে পড়বা তুমি, এন্ড তোমার একটা বই, একটা অধ্যায়, অধ্যায়টাকে কি ওইগুলা ঠিক আছে। বাট আমি মনে করি মোটিভেশন শুনে তুমি দেখবা, ইউটিউবে ঢুকলাম, মোটিভেশন সার্চ দিলাম, দেখবো যে আমি নিজেই তো মোবাইল 15 মিনিটের পর্যন্ত মোবাইল নিবো, দেখি হচ্ছে 40 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে মোবাইল নিচ্ছে। এই তাই আমি লাস্টে মোবাইল নেওয়াই বাদ দিছিলাম। তাই হচ্ছে এই তুমি এই জিনিসটা কাজ করবা, এন্ড আমি মনে করি ওটা বেস্ট হবে তোমাদের জন্য। আমার মনে হয় রুবাত খান সাকিব তার উত্তর পেয়ে গেছো। এবং আমার আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে অ্যাডমিশন লাইফে একবারই আসে, সো আমি যদি এইবার ফল করি আমি আর জীবনে করতে পারবো না। যদিও অনেকে হচ্ছে মানে যারা মেডিকেলের সেকেন্ড টাইমের কথা চিন্তা করে, আমার মনে হয় ওদের জীবনে চান্স হয় না। সো এটা ভাবাই যায় না। হ্যাঁ, এখন হচ্ছে মানে আমাদের যারা হচ্ছে নেক্সট ডে আসতে চায় বা যারা এসএসসি লেভেল থেকে জিনিসটা দেখতেছে, আহ, ওদের মানে এখন তুই কি বলবি যে এসএসসি টা শেষ হয়ে যাবে তারপরে ওরা কিভাবে আসলে প্রিপারেশন নিতে পারে? তুই যেমনটা বলতেছিলি যে এসএসসি পর কলেজে অ্যাডমিশনের আগে তুই অনেকখানি কমপ্লিট করতেছিস, ওদেরকে যদি ক্লিয়ার করতে যে ওটা কি করছিলি। হ্যাঁ, হ্যাঁ, ওদের বিষয়টা হচ্ছে অনেক জরুরি। তোমরা যদি আসলে অনেক কষ্ট করতে না চাও, আসলে অনেক বাজে ভাবে হচ্ছে, মনস্তাত্ত্বিক ভাবে হচ্ছে বিপর্যয় ঘটে যখন দেখে আমার আশেপাশে ইন্টার লেভেলে প্রথম দিকে অনেক হিউজ হিউজ মোটা মোটা বই, এবং আমার আশেপাশে সবাই আমার ফ্রেন্ডরা অনেক বেশি পরিমাণ শেষ করে ফেলেছে। তোমরা আসলে এসএসসি শেষ করে ফেলার পরপর আসলে আমি তোমাদেরকে যেটা বলবো, তোমার ঢাকায় তোমরা দেখবা আমাদের মেয়েরা হোলি ক্রস, ছেলেরা নটরডেমের জন্য কোচিং এর জন্য তোমরা ঢাকায় আসো। বর্তমানে কলেজ মেটার আসলে 0.1% করে না বর্তমান লাইফের মধ্যে এডমিশনের ক্ষেত্রে। তো তোমরা কলেজের পিছে না ছুটে, মানে ওই ওই দুইটা রিনোন কলেজের জন্য তোমরা এডমিশনের জন্য না ছুটে, তোমরা আসলে ওই টাইমটাতে আমি মনে করি সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে তোমরা ইন্টারের বইগুলো নাও। ইন্টারের বইগুলো নিয়ে যে 2 মাস হোক, 2.5 মাস হোক, যে টাইমটা আছে, তুমি এই টাইমটা তুমি মনোযোগ দিয়ে, আমি যদি বলি আমার সেই ক্ষেত্রে যে জিনিসটা হেল্প করবে, অনেক কোচিং সেন্টার আছে যেগুলা অনেক বড় বড় কোচিং সেন্টার আছে, আমি নাম বলতে পারি যে আমি অনেক বেশি হেল্পফুল হয়েছে। আমি এসিএস, এসিএস থেকে হচ্ছে যে আমি না, এসিএস আমি কখনো গিয়াছিলাম না, ওদের এডমিশন জার্নির আমি অংশ ছিলাম না আমি, বাট একাডেমিক্যালি আমি ওদের রেস্টুরেন্ট ছিলাম, উদ্বাস উন্মেষ বলো, যে বড় বড় যে কোচিং সেন্টার, তুমি ওখানে জয়েন করো। ওখানে জয়েন করে তুমি দেখবা হচ্ছে তুমি কি করবা, ইন্টার লাইফটা ওগুলো বাদ দাও, তুমি নিজেও তুমি যদি পড়ো, বাংলা ইংলিশ পড়তে চাই না, বাংলা ইংলিশ পড়ার অনেক টাইম পাবা তুমি, সেই মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো যদি 2 মাস 2.5 মাস তুমি পরে রাখো, বিশেষ করে ফিজিক্সটা আর কেমিস্ট্রিটা, তুমি দেখবা তোমার একাডেমিক লাইফটা অনেক স্মুথ থাকবে, তোমার ভিতরে অনেক কনফিডেন্ট থাকবে। আসলে দিমান, একটা মানুষ কনফিডেন্ট থাকা আর একটা আন্ডার কনফিডেন্ট থাকলে কিন্তু সেম জিনিস করতে পারে না। একটা আন্ডারডগ কিন্তু সেভাবে পারফর্ম করতে পারে না যেভাবে কনফিডেন্ট পারে, তার কিন্তু 22 লাখ সে ভালো করে, কিন্তু একদম কনফিডেন্ট তার সে 22 লাখ খারাপ করতে পারে, কিন্তু পার্সেন্টেজ কিন্তু সে ভালো করার বেশি। ঠিক তুমি কনফিডেন্ট থাকতে চাইলে ওই 2.5 মাসকে ভালোভাবে ইউজ করো, এবং সেগুলো তুমি ফিজিক্স কেমিস্ট্রি, আমি তোমাকে যা সাজেশন দিব, ফিজিক্স কেমিস্ট্রি পরে এগিয়ে থাকো, কারণ বায়োলজি এই সময়ে পড়া যায়, ফিজিক্স কেমিস্ট্রির সিলেবাসটা অনেক বেশি বড়। ওকে, তাহলে মানে আমার আমার যেটা আমরা শুনতাম ওই টাইমে, যদি কাউকে সাজেশন দিত আচ্ছা বাংলা ইংরেজি আইসিটি পড়ো এগুলো টাইম পাবা না, বাট এক্স্যাক্টলি হচ্ছে সিলেবাসটা যদি ম্যাটার করে তাইলে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর উপর হচ্ছে ফোকাস করা উচিত। ওকে, আমরা হচ্ছে একেবারে শেষ দিকে চলে আসতেছি। লাস্টলি আমরা হচ্ছে মানে একেবারে এই অ্যাডমিশন ফেজটা আমরা অ্যাডমিশন ফেজ বলি, তোর কি মনে হয় এটা জাস্ট 4 মাসে স্টার্ট হয়? মানে যা একেবারে 4 মাসে শূন্য থেকে কি স্টার্ট করা না, না, সম্ভব? না, 4 মাসের শূন্য থেকে স্টার্ট করে আছে, সে যদি ভালো একটা জায়গায় ক্র্যাক করবে, ডিএমসি, বুয়েট, ডিউ, আমি মনে করি আসলে তার ভিতর লাক অনেক বেশি ভালো, তার সৃষ্টিকর্তা হতে তার উপর হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে রহমত বর্ষণ করছে, সেজন্যই সম্ভব। আচ্ছা, তুমি জিরো থেকে স্টার্ট করে কখনো এডমিশন লাইফে তুমি ভালো জায়গায় ক্র্যাক করার দুঃস্বপ্ন, আকাশ কুসুম কল্পনা। আমি মনে করি একাডেমিক লাইফ থেকেই তোমার
একাডেমিকের সাথে প্যারালালি এডমিশনটা চালানো উচিত। দুটো সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। তুই আরো ভালোভাবে রিড করতে পারবি। সেম 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 জিনিসগুলো হচ্ছে জ্ঞাতে আসতেছে। এন্ড হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আলাদা জিনিস নয়, একসাথে তোমার প্যারালালি দুটা জিনিস। তোমার এটলিস্ট তোমার অনেক আগে থাকতে হবে। ভালো জায়গায় ক্র্যাক করা তো দুঃস্বপ্ন, একটা জায়গাও তুমি ক্র্যাক করতে পারবে না তুমি শূন্য থেকে স্টার্ট করলে। তারপরও হয়তো তুমি একটা মেডিকেলের পিছনের সারির মেডিকেল পেতেও পারো তুমি, তাও তোমার ভাগ্য তোমার সুপ্রসন্ন হলে তোমার উপর। তাই শূন্য থেকে অসম্ভব, তোমার প্রথম থেকেই হচ্ছে কাজ আস্তে আস্তে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি, তারা রুটিন মেনটেনের ক্ষেত্রে যে জিনিসটা করবে, তোমরা মান্থলি কিংবা উইকলি রুটিন করিও না। তোমরা প্রথম থেকেই হচ্ছে ডেইলি রুটিন করবা, যে আমি আজকে সারাদিন আমি এই জিনিসগুলা পড়বো। আমার স্কুলের পড়া, কলেজে পড়া, এগুলা সাথে শেষে আমি এই পড়াগুলা পড়বো। মাথায় সেট করে ফেলবা, এন্ড ওগুলা শেষ না হওয়া পর্যন্ত তুমি ঘুমাবা না। অনেক হিউজ একটা অ্যামাউন্ট ধরবা না, তুমি যতটুকু পারো ওটা। আর একটা সাবজেক্ট অপশনাল রাখবা, আমার এগুলো শেষ হয়ে গেলে আমি অপশনাল, ওটা যেটা আমি করতাম ওই অপশনালটা পড়বো, না হলে হচ্ছে আমি পড়বো না। কারণ আমি যদি বেশি আগে থেকেই ধরে রাখি, ওটা ফুলফিল করতে না পারলে নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে, আমি পিছিয়ে আছি এরকম মনে হয়। তো ডেইলি রুটিন করবা, এন্ড ডেইলি রুটিনটাকে ফোকাস দিবা, আমি এটাই শেষ করতে হবে সবকিছু করার আগে। তুমি অনেক ফলপ্রসূ হবা। একাডেমিক লাইফ থেকে এই জিনিসটা হচ্ছে আমাকে অনেক বেশি হেল্প করছিল, এন্ড আমি মনে করি আমার সাকসেসের পিছনে এটা অনেক বড় একটা মানে অবদান ছিল এই জিনিসটা। এন্ড শূন্য থেকে কখনোই সম্ভব না। আচ্ছা, আহ, এই তো টোটাল সাকসেসফুল জার্নিতে তুই, আমার যেটা মনে হয় আঙ্কেল আন্টি অনেক হেল্পফুল ছিল। সো তুই তোর প্যারেন্টস কে যদি কিছু বলতে চাস। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি উপরে আল্লাহ তাআলার রহমত, এবং দ্বিতীয়ত হচ্ছে আমার আব্বা আম্মুর জন্য হচ্ছে আমি আজকে যতটুকুই সফলতা আমার একাডেমিক, আমার এডমিশনে যতটুকুই সফলতা রয়েছে, আমি মনে করি আমার প্যারেন্টস এর জন্যই। কারণ তুই জানোস কক্সবাজার অনেক দূরের একটা জায়গা, 10 ঘন্টা জার্নি করে আসতে হয়। এন্ড আমার আম্মু হচ্ছে যে কি সম্পূর্ণ সবকিছু ত্যাগ করে আমার জন্য একা এখানে ঢাকা চলে আসছে। সে দিনরাত পরিশ্রম, আমার চেয়ে পরিশ্রম তার বেশি হয়েছে আমার আম্মুর। আর আমার আব্বুর বিজনেস সবকিছু হচ্ছে কক্সবাজার। সে তারপরে একবারও বলে নাই যে তুমি থেকে যাও, কিংবা একবারও বলে নাই যে হয়তো সে একা থাকবে হোস্টেলে। আব্বু নিজে থেকেই বলছে তুমি চলে যাও, যেহেতু তার তোমার প্রয়োজন। তো আমি এখানে একা থাকতে পারবো। তারপর আব্বু আসতো, ম্যাক্সিমাম অফ দ্য টাইম এখানে ঢাকায় থাকতো, বিজনেসের কাজগুলো করে। আমি মনে করি আমার প্যারেন্টস এর অনেক বেশি আমি গ্রেটফুল। আমি আসলে ওনাদের গ্রেটফুল বললেও ছোট হবে, থ্যাঙ্কস বললেও ছোট হবে। মানে আমার সাকসেসটা সম্পূর্ণটাই তাদের, অলমোস্ট তাদের। আমার 1%, তাদের 99%। ওকে, আমিও হচ্ছে এটা অনেক মনে করি যে মা বাবার দোয়া এবং তাদের পরিশ্রম আসলে আমাদের পিছনে অনেক থাকে, এবং এটা আসলে অনেক বড় একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আমরা হচ্ছে শেষ করব, শেষের আগে হচ্ছে যারা এই বছর 25 ব্যাচে আছে, যারা 26 ব্যাচে আছে, আহ, সবগুলো কলেজেরই, অন্য কলেজের, ওদের উদ্দেশ্যে জাস্ট যদি দুই একটা পরামর্শ দিতি। আচ্ছা, তার আগে তোর লাইফের কোনো রিমার্কেবল ঘটনা যেটা কখনো শেয়ার করিস নাই। আমার লাইফের আসলে আছে, হ্যাঁ অনেকগুলো আছে, মোটামুটি ছোটখাটো আছে রিমার্কেবল ঘটনা, আমি শেয়ার করি না, সবকিছু তো বলা হয় আসলে। আমি আমাদের সবচেয়ে তুমি এক্সাইটিং যে মুহূর্তটা থাকে, ওখানে একটা মুহূর্ত ছিল হচ্ছে আমি আসলে এডমিশন জার্নির মাঝখানে হচ্ছে আমার বোর্ড রেজাল্টটা দেই। আমি আসলে মনে করছি আমার আসলে মার্ক ছিল 1243 মার্ক। আমি আসলে মনে করছিলাম অন্যান্য আমার ফ্রেন্ডরা, আমার চট্টগ্রাম বোর্ডে, ঢাকা বোর্ডের মার্ক জানা যায় না, অন্যান্য মার্ক আমি জানতাম না যে কখনো সেকেন্ড হবো। ওই জিনিসটা আসলে আমাকে অনেক বেশি পরিমাণ কি আমার অনেক বুস্ট করছিল আমার কনফিডেন্স, যে এই আমার এডমিশন জার্নিটাকে। আমি মনে করি ওটা সবচেয়ে পরিমাণ আমার লাইফের একটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল ওটা। এন্ড আরেকটা মোমেন্ট ছিল, দুইটা মোমেন্ট আমি বলার প্রিভিলেজ নিচ্ছি। যে আমি একবার আমার ক্লাস 9-এ থাকাকালীন আমি হচ্ছে রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক পেয়েছিলাম, হয়তো তুই জানিস। যে ওই মোমেন্টটা হচ্ছে যে কি আমার মানে লাইফে মানে ওয়ান অফ দ্য বেস্ট কয়েকটা মোমেন্টের মধ্যে একটা, আসলে বলা হয়নি যে ওগুলাই হচ্ছে তোমার লাইফে ছোট ছোট জিনিসগুলো অনেক হেল্প করে নিজের লাইফে। এন্ড তোমার যে আমার বললাম না যে বুট রেজাল্টের কারণে সেম জিনিস হচ্ছে আমাকে আমার প্রিপারেশন হ্যাম্পার করছিল। যে আসলে আমি মোটামুটি একটু ওভার কনফিডেন্ট টাইপ হয়ে গেছিলাম কয়েকদিন ধরে, প্রিপারেশন অনেক বাজে ছিল। দেন মানে প্রিপারেশন নিচ্ছিলাম না, আমাদের হয়েই যাবে, বাট এই জিনিসটা কখনোই নিজের উপর আনতে দিবে না। আমি মনে করি আমার ওটা করা ভুল মানে অবশ্যই কনফিডেন্ট গ্রো করে, কিন্তু এটা ওভার কনফিডেন্ট যাতে না হয়, ওই জিনিসটাই। না, এটা আসলে অনেক কনফিডেন্ট গ্রো করে। And আমি হচ্ছে যখন আমি নিজেও জানতাম না যে ওই দিন রেজাল্ট দিবে। তা আমার তো আসলে কোনো আশা ছিল না, কারণ আমি পরীক্ষা দিয়েছি মাত্র 5টা। আমি তো এরপরে কোনো গ্রুপ সাবজেক্ট পরীক্ষাই দেই নাই যে আমি গ্রুপ সাবজেক্টে কোনো কিছু করব।
তা আমি নিজেও চিন্তা করি না, আমি জাস্ট এটা বোর্ডে আমাকে একজন কল দিয়ে বললো যে দিছে, আমি খুললাম, খুলে ফার্স্ট পেজে দেখলাম সেকেন্ডে খালেদ বিন রশিদ। আমি দেখে আসলে এতটা খুশি হইলাম যে আচ্ছা ঠিক আছে, ও আসলে এটা ডিজার্ভ করে। হ্যাঁ, আনএক্সপেক্টেডলি আমিও হচ্ছে নিচে এসে দেখি যে আর্টসের মেরিটে আমার নাম। সব পরে ভাবলাম যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর্টসে আসলে এত কম মার্কসও হয়ে যায়। হ্যাঁ, কারণ আর্টসে মার্ক তোলা আসলে অনেক টাফ। ওই যে যারা করে ওদের মার্কই দিতে চায় না ভাই, বাংলার মতো একেবারে সিমিলার। তো যেটাই হোক, আহ, একেবারে লাস্টে হচ্ছে আহ, তোর এই যে সাকসেসের পর লাইফে একটা চেঞ্জ আসছে সবকিছু মেনটেন করে। তো এখন হচ্ছে যারা নতুন আছে ওদেরকে যদি তুই কোনো গাইডলাইন দিতে চাস। ও আমি আরেকটা ব্যাপার সবাইকে শেয়ার করি, খালেদের হচ্ছে কোনো ফেসবুক আইডি ছিল না এর আগ পর্যন্ত ওর নিজের নামে। সো আমি হচ্ছে বেসিক্যালি আন্টির আইডিতে যোগাযোগ করতাম, এবং এইটা মেবি 2021 থেকে, 2021 থেকে ওর সাথে আমার যোগাযোগ, এবং তখনই আমি হচ্ছে ওই আইডিটাই ওর সাথে কথা হতো। তো আমি প্রথমে ওকে চিনতাম না, আমি প্রথমে চিনতাম হচ্ছে তাহমিদকে, তাহমিদের থেকে ওকে চেনা, তারপর মেজবাকে চেনা। সো মেজবা হচ্ছে কমেন্ট করছে উপরে, মেজবা বিগ ফ্যান কমেন্ট করছে। যাই হোক, আমরা হচ্ছে ওগুলোতে না যাই। তো খালেদের তখন থেকে হচ্ছে নিজের কোনো আইডি ছিল না। তো এই রিসেন্টলি মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরে আমি হচ্ছে একটা আইডি খেয়াল করলাম, খালেদ বিন রশিদ। সো ডেডিকেশনটাও ধরে রাখছে, এবং এটা আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যে অ্যাকচুয়ালি এতটা ডেডিকেটেড ছিল, এবং এই জিনিসটাকে আসলে এইভাবে ধরে রেখে রেখে শেষ পর্যন্ত আসছে। অ্যান্ড আমার মনে হয় পরিশ্রম ছাড়া আসলে কখনো এরকম ভালো জায়গায় যাওয়া সম্ভব না। অ্যান্ড যারা যেতে চায় অবশ্যই পরিশ্রম করতে হবে। সো লাস্ট মুহূর্তে আমি হচ্ছে খালেদ থেকে ওদের সম্পর্কে একটু একটা পরামর্শ শুনবো, যেটা আসলে তুই মেনটেন করছো বা ওদেরকে করতে বলবি। আচ্ছা, আমি হচ্ছে পরামর্শটা দুটা পেজের জন্য দিই। প্রথমত একটা হচ্ছে এইচএসসি 2025 পেজ, আর একটা হচ্ছে এইচএসসি 2026 পেজ। কিভাবে পড়বা আসলে? এইচএসসি 2025 পেজ তোমরা এই মুহূর্তে নিজের হচ্ছে যে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা হবে সামনে, কিংবা হচ্ছে সামনে বোর্ড পরীক্ষা, যে 4-5 তোমার মানে জুনে পরীক্ষা, আর যে 4 মাস সময় রয়েছে, তোমরা এটা সম্পূর্ণটুকু নিজের বোর্ডকে গোছানোর জন্য দাও। কারণ বোর্ড রেজাল্ট খারাপ হলে মেডিকেলেও খারাপ হয় আলটিমেটলি। এবং নিজেকে গোছানোর জন্য দাও। এবং তোমরা এই মুহূর্তে আমি তোমাকে যেটা বলবো, মেইন বায়োলজি তোমরা যে বইটা পড়তেছো এন্ড ফিজিক্স, এই এই দুইটা বই, কেমিস্ট্রি স্বাভাবিক একাডেমিক আর এডমিশন প্রাইস সেম। বোর্ডের জন্য তুমি হচ্ছে এখন বোর্ড বই পড়ার সময় তোমরা হচ্ছে একটু একটু খেয়াল করবা কোন জায়গাগুলো থেকে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমরা রিডিং পড়তে বেশি জোর দাও। যে তোমরা বায়োলজি যে 10টা চ্যাপ্টার, তোমাদের 12টা চ্যাপ্টার আছে এই মুহূর্তে, 12টা কি 14, যে তোমাদের যে 28টা টোটাল মনে হয় বা 24টা চ্যাপ্টার, তোমার 14টা চ্যাপ্টার এখন পড়বা। 14টা চ্যাপ্টার যেগুলো পড়তেছো ওগুলা তুমি একটু মনোযোগ দিয়ে ভালো মতো, তোমাদের এডমিশনে যাতে তোমাদের এগুলো কম পড়তে হয়, যেহেতু 10টা চ্যাপ্টার আরো এক্সট্রা রয়েছে, এডমিশনে এক্সট্রা সিলেবাস পড়তে হবে। তাই এগুলাতে তোমাদের অনেক সময় যাতে বেঁচে যায়, এগুলাকে তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো বায়োলজি। এবং ফিজিক্স হচ্ছে তোমরা আমি জানি এই মুহূর্তে সবাই তোমার ম্যাথ ক্যালকুলেশন করতেছো, যেটা মেডিকেল টার্গেট। তোমরা এই মুহূর্তে প্লিজ এটলিস্ট ইসাক স্যারের বইটার তোমার যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে ওগুলো তুমি শেষ করো। কেমিস্ট্রি হাজারি স্যারের অনুশীলনী প্রশ্ন শেষ করো। আমি মনে করি 2 দিন টাইম দিলেও 3 দিন টাইম দিলেও কিন্তু এনাফ এই অনুশীলনী প্রশ্নগুলো শেষ করার জন্য তোমাদের ক্ষেত্রে। তখন তোমরা তোমরা দেখবা এই প্রিপারেশনে তোমাদের মেডিকেল এই 4 মাসের জার্নিতে গিয়ে তোমাদেরকে 40% আগায় রাখবে অন্যদের চেয়ে। আর যেটা এইচএসসি 26 ব্যাচ তোমাদের ক্ষেত্রে আসি, তোমরা যেহেতু মাত্র কলেজ জীবন তোমাদের শুরু, তোমরা প্রথম থেকেই হচ্ছে কলেজ লাইফ উঠছি, একটু চিল করি, একটু প্যারা নাই, এখন স্কুল লাইফের মধ্যে অনেক প্যারা খাইছি, কলেজ লাইফে চিল করবো, এটা ভাই বাদ দাও। তোমরা অনেস্টলি ভালো জায়গায় টার্গেট রাখলে এই 1.5 বছর স্যাক্রিফাইস করো, তোমরা তারপরে লাইফটা তোমরা দেখবা অনেক তোমাদের জন্য। চারপাশ থেকে তোমার তোমার ফেস ভ্যালিউ বেড়ে গেছে, কোচিং সেন্টারে তোমাদের পিছনে পিছনে ঘুরতে, তোমাদের রিলেটিভস এর মাঝখানে, ফ্রেন্ড সার্কেলের মাঝখানে হচ্ছে তুমি নিজেকে একটা ভালো লাগা কাজ করতেছে। ওই জিনিসটা যদি পেতে চাও এই 1.5 বছর স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করে তোমাকে আগাতে হবে। এরপরে তোমরা হচ্ছে প্রথম থেকেই, তোমাকে যেটা বললাম প্যারালালি পড়ো, তোমরা হচ্ছে প্রথম থেকেই অনুশীলনী প্রশ্নগুলো একদম মুখস্থ করে ফেলো। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনুশীলনী প্রশ্নের কোনো মার্কসই নাই, তোমরা প্রথম থেকে আমার মনে হয় তোমরা কালকে ধরা স্টার্ট করো, কালকে থেকে আগামী 1 সপ্তাহে আমি ফিজিক্সের 2টা পেপারই শেষ করে ফেলবো, এই টার্গেট নিয়ে তোমরা বসো। এই পরের সপ্তাহে কেমিস্ট্রি শেষ করে ফেলো, এবং ডেইলি রুটিন করবা, যেটা অনেক বেশি পরিমাণ হেল্পফুল। মান্থলি করতে যাবা না, ডেইলি রুটিন করবা, এবং অনুশীলনী প্রশ্ন শেষ করেই রিডিং পড়ার ক্ষেত্রে গুরুত্ব দাও। তাহলেই তুমি দেখবা তোমার সফলতা আসবে। এবং তোমরা যারা 27 ব্যাচ আসো, তোমরা এসএসসি শেষ করার পর
ঢাকার কলেজগুলোর পেছনে ছুটিও না, সরকারের সিলেক্টেড যে কলেজগুলো রয়েছে ওগুলাখানে দাও, ওখানে অনেক ভালো ভালো কলেজ আছে। নটরডেমও ট্রাই করো, হোলি ক্রস ট্রাই করো, আল্লাহ চাইলে চলে আসবে। তোমরা ওই 2.5 মাস তোমরা নিজেকে সময় দাও, নিজের পড়ালেখা গুছানোতে সময় দাও, ইন্টারের বই পড়ো, তখন তুমি দেখবা তোমরা অনেক বেশি তোমাকে ওটা তোমাকে কি করবে, তোমার লাইফের মধ্যে তোমার জার্নিটাকে স্মুথ করবে, তোমাকে শাইন করার জন্য বারবার সুযোগ দেবে, অবস্টেকল কম আসবে। আসলে অবস্টেকল তোমার যত বেশি আসবে তুমি তোমার হিন্ড্রেন্সটাও তত বেশি। তো তুমি দেখবা তোমার চারপাশেটা অনেক বেশি পরিমাণ তোমাকে তোমার অদ্ভুত লাগতেছে নিজেকে, তখন তুমি দেখবা তোমার নিজেকে সার্ভাইভ করতে পারতেছো না। এই ক্ষেত্রে কিন্তু ওটা কাটাই খুব কম সংখ্যক স্টুডেন্টরাই পারে। তোমরা ওই ওই 2.5 মাস হচ্ছে, হ্যাঁ তুমি অবশ্যই ঘুরবা, কিন্তু একটু পড়ালেখার দিকেও তুমি কি স্টে কানেক্টেড উইথ উইথ বুকস। তারপরে হচ্ছে এই 3 বেচের জন্য বলে দিলাম, এইভাবেই তোমরা এগিয়ে যাও। আর তোমাদের কোনো প্রকার হেল্প লাগলে তোমার ভাইয়া কেমনে পড়বো কিভাবে পড়বো, ধীমান তো বললাম আইডি ছিল না তোমার, আমার আইডিতে তুমি নক দিতে পারো, এখন আমি চেক করব, চেক করে আমার যতটুকু আমার পক্ষ থেকে সম্ভব আমি তোমাদেরকে নিজেদের থেকে হেল্প করার চেষ্টা করবো। আর ধীমান তো আছে, তোমাদের মোটিভেশন লাগলে ধীমান অনেক ভালো বলতে পারে, সে অনেক ভালো বক্তা, সে ন্যাশনাল লেভেলে সেকেন্ড হয়েছে স্পিচের মধ্যে। সে দেখবা তোমাদেরকে অনেক গুছায় মোটিভেশন দিতে পারবে। আর পড়ালেখার ক্ষেত্রে কিছু তোমার যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে তুমি আমাকে নক দিও, আমি আমার যতটুকু সম্ভব হেল্প করবো। সবাই যারা সাথে ছিলেন, আশা করি আজকের লাইভটা আপনাদের জন্য উপকৃত হবে, এবং আমি হচ্ছে লাইভের পরে 1 ঘন্টার মধ্যে ইউটিউবে আপলোড করে দিব। সো যারা হচ্ছে পরে দেখতে চাও তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো। অ্যান্ড আশা করব হচ্ছে খালেদ তার ভবিষ্যতের স্বপ্ন পূরণ করুক এবং তার ইচ্ছা ফিল হোক। আর যারা হচ্ছে আজকে ধৈর্য নিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখছেন, তাদেরও স্বপ্ন পূরণ হোক, তারাও হচ্ছে অনেক ভালো করেন, এটাই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। সাথে আছি, সাথে থাকবো, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন।